জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে কৌতূহল দেখা যাচ্ছে। ৭২-এর সংবিধান বাতিলের যে কথা উঠে এসেছে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে। বিএনপির রাজনীতিকদের কেউ কেউ বলছেন এমন নজির তৈরি হলে পরে যত সরকার আসবে তারা আগের সব বাতিল করতে চাইবে। আর রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকরা বলছেন ঘোষণাপত্র প্রকাশে তো বিলম্ব হয়েই গেছে, তাই সব রাজনৈতিক দল আর বিশেষজ্ঞদের মতামত নেওয়া দরকার। জুলাই আগস্টে জীবন বাজি রেখে লড়েছে ছাত্র জনতা। ক্ষমতা ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। নতুন সরকার গঠন হলেও এতদিন রক্তঝরা পরিবর্তনের কোনো ঘোষণাপত্র ছিল না। মঙ্গলবার বছরের শেষ দিন সব সমন্বয়ক মিলে শহীদ মিনারে দেবেন ঘোষণাপত্র। যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। বলা হচ্ছে সংবিধান প্রতিস্থাপন ও আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে অপ্রাসঙ্গিক করাই তাদের এই কর্মযজ্ঞের মূল উদ্দেশ্য। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নামের এই কর্মকাণ্ড নিয়ে ব্যাপক কৌতূহল রাজনীতি ও সচেতন নাগরিকদের মধ্যে। এই মতামতটাকে একদম ফেলে দেওয়া যাচ্ছে না, আবার একদম যে আপনি এটার এগেনস্টেও বলতে পারবেন তাও না। সো এটা কনসিডারেশনে রাখা উচিত। নিজেকে যদি নিজে আমরা শুধরাতে না পারি প্রতিটি জায়গা থেকে, তাহলে যতই সংবিধান পরিবর্তন করেন আর যত পরিবর্তনই আপনি বাস্তবায়ন করেন না কেন, প্রকৃত অর্থে ওটা কিন্তু খুব বেশি দিন লাস্টিং করবে না। সংবিধানে তো আমাদের ল্যাঙ্গুয়েজটাও তো খুব আগের স্টাইলে আছে, যেটা আমরা বুঝতে পারি না এক্স্যাক্টলি কি আছে ইনসাইড দ্য সংবিধান। সো ইয়া, আই থিংক ইট শুড বি চেঞ্জড সো দ্যাট আমরা যেন বুঝতে পারি যে আসলে কি আছে। সমন্বয়করা জানিয়েছেন ঘোষণাপত্রের খসড়া পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোকে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সংবিধান বাতিলের পক্ষে নন। তার মতে এটা ভালো কোনো নজির তৈরি করবে না। মুজিববাদী তো কোনো আদর্শ এখানে নাই। ৭২ সংবিধানে ৭২ সংবিধানের কিছু কিছু হয়তো ইনকনসিস্টেন্সি আছে, সেগুলো অ্যামেন্ডমেন্ট করা যেতে পারে। এটাকে ফেলে দিতে হবে, ছুড়ে দিতে হবে, নতুন সংবিধান করতে হবে। ফর হোয়াট? আমার প্রস্তাব বলে যে আপনার সময় আন্দোলনের যারা ছিল, সকল রাজনৈতিক দল, সকল মানুষ, সকল বিদ্যুৎজীবী যারা ছিল, সবাই মিলে আলোচনা করি কীভাবে কীভাবে সংস্কার তাদের শেষ করতে পারি। দলটির আরেক নেতা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ইহসানুল হক মিলন বলছেন আগে ঘোষণাপত্র পর্যবেক্ষণ করতে চান তারা। যদি তারা আগেই ৮ই আগস্ট যদি বিপ্লবী সরকারটা গঠন করত, তাহলে হয়তো বা বিষয়টি আমরা অন্যভাবেও দেখতাম। তবে অপেক্ষায় রইলাম, ঘোষণাপত্রটি দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলছেন বর্তমান প্রেক্ষাপটে আগে সকল অংশীজনের মতামত নেওয়া দরকার। তারা চাচ্ছেন দেশকে পুরোপুরি, দেশের রাজনৈতিক চরিত্রকে পুরোপুরি পাল্টে ফেলতে। আপনি পাল্টে ফেলতে পারেন, কিন্তু সেখানে আপনার লক্ষ্য রাখতে হবে যে আপনাদের সাথে আর যারা আছে তারা কি পাল্টে ফেলতে চায় কিনা। তা আপনি সবাইকে নিয়ে বসে আবারও বিপ্লবের ডাক দিয়ে আপনি সেই ঘোষণা দেন। ৩১ ডিসেম্বর বিকেল ৩টায় বিপ্লবের ঘোষণাপত্রে কি থাকছে এখন তাই দেখার অপেক্ষা। অবশ্য তার আগে শহীদ মিনারে শপথ নেবার কথা রয়েছে ১৫৮ সমন্বয়কের। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকায় দ্বিতীয়বারের মতো শহীদ পরিবারের কাছে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, সহায়তা নয়, শহীদ পরিবার চায় হত্যার বিচার। অনুষ্ঠানে গণহত্যার বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন উপদেষ্টারা। আর জুলাই হত্যাকাণ্ড নিয়ে মামলা বাণিজ্য হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। আমরা তোমরা বলে বিভেদ গড়ে তোলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন রিজওয়ানা হাসান। শহীদ পরিবারের পাশে বাংলাদেশ, এই প্রতিপাদ্য সামনে রেখে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা বিভাগে দ্বিতীয় ভাগে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে শহীদদের পরিবারকে। প্রিয়জনের আত্মত্যাগের কথা স্মরণ করে আবেগ আপ্লুত স্বজনরা। এই পর্যন্ত কয়টা ছাত্রলীগ গ্রেপ্তার করেছেন? উবাইদুল কাদের বাংলাদেশ ৩ মাস অবস্থান করার পরে কিভাবে চলে যায় বাংলাদেশ থেকে, এর জবাব কে দিবে? এই যে ১০০০ মায়ের বুকে আগুন জ্বলতেছে, আজকে দুঃখ লাগে কোনো উপদেষ্টারা বিচারের জন্য মুখ খুলেননি। অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, ৯টি ধাপে ৮টি বিভাগে ৭৬০ পরিবারকে আর্থিক সহায়তার চেক দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এই পুলিশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, তাদেরকে অনেককে জড়িত করা হয়েছে, অনেকে ইচ্ছাকৃতভাবে অতি উৎসাহী এই কাজগুলো করেছে, কিন্তু তাদের শাস্তি আজকে বদলির মধ্যে সীমাবদ্ধ। তাহলে আমি তো আসলে একটা অন্যায়
ভিডিও দেখিয়ে আমাদেরকে পুলিশের চেহারা সহ বলা হয় যে এই যে ভিডিও আছে আমাদের কাছে, তাদের এখন কি অবস্থা, তাদের কি বিচার হয়েছে নাকি? আমার মনে হয় এই প্রশ্ন আমাদের কাছে, এই প্রশ্নের সঠিক উত্তরটি নেই। অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন উপদেষ্টা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ জুলাই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা। হত্যাকারী খুনি হাসিনা এবং তার পুলিশ বাহিনী এবং যারা এটার সাথে জড়িত ছিল প্রত্যেকের বিচার করা। আপনারা যদি উন্মুক্ত ভাবে চলাচল করতে না পারেন, সেটা আমাদের জন্য একটা লজ্জার বিষয় হবে। যেভাবে দেখাশোনা করার আমাদের দায়িত্ব ছিল, সেটা আমরা করতে পারি নাই। জুলাই হত্যাকাণ্ড নিয়ে মামলা বাণিজ্যের কথা বলেন আইন উপদেষ্টা। আরেক উপদেষ্টা বলেন, সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চলছে ষড়যন্ত্র, তাই বিভেদ তৈরি করা যাবে না। মামলা বাণিজ্য শুরু হয়েছে, এদেরকেও আমরা চিহ্নিত করব, অবশ্যই তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। প্রথমে আমাদের শুদ্ধভাবে মামলা করতে হবে। আমাদের আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে লিগ্যাল এইড একটা সেল করে দিব, এটাও তোমাদেরকে আমি কথা দিচ্ছি 7 দিনের মধ্যে করে দিব। আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে ফেলতে পারলে তো ওদের লাভ, কাজে সবাইকে প্রশ্নবিদ্ধ করার একটা খেলা চলছে, এই খেলায় পা দিয়ে দিয়েন না। অনুষ্ঠানে জানানো হয়, শহীদ পরিবারের সদস্যদের মধ্যে যে ট্রমা তৈরি হয়েছে সেটি কাটাতে কাজ করছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন একটা হেল্পলাইন নাম্বার আছে, নাম্বারটা খুব সহজ, 16,000। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এটা খোলা থাকে, সরকারি ছুটি ব্যতীত। সিরিয়াল নাম্বার 14। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। মুছে ফেলার পর নতুন করে আঁকা হয়েছে শেখ হাসিনার গ্রাফিতি। এরপর সেই ছবিতে ঝাড়ু জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। দুপুরে টিএসসিতে রাজু ভাস্কর্যের পাশে মেট্রো রেলের পিলারে আঁকা গ্রাফিতিতে এই কর্মসূচি পালন করা হয়। এর আগে কারওয়ান বাজারে শেখ হাসিনার ফাঁসির দাবিতে কুশপুত্তলিকা পোড়ায় ছাত্রদল। গত 28 ডিসেম্বর রাজু ভাস্কর্যের সামনে মেট্রো রেলের পিলারে আঁকা শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে। এই পরিস্থিতিতে শনিবার রাতে পুনরায় আঁকা হয় সেটি। ঘোষণা করা হয় ঝাড়ু ও জুতা নিক্ষেপ কর্মসূচি। কর্মসূচি পালন করে ছাত্র জনতা বলেন, শেখ হাসিনার প্রতি ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করতে এবং স্বৈরাচারের পরিণতি নতুন প্রজন্মের কাছে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতেই এই আয়োজন। যেই সকল ব্যক্তি, দল এবং রাজনৈতিক সংগঠন গণহত্যা সহ স্বৈরাচারমূলক আচরণ করবে, তাদেরকে আমরা যুগে যুগে এরকমভাবে জুতা নিক্ষেপ করব। খুনিদের প্রতি যে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার প্রতি যে ঘৃণাটা, সেই ঘৃণার দিক থেকে সেই ঘৃণা নিয়ে তারা আজকে এখানে জুতা নিক্ষেপ কর্মসূচি করছে। আজকে আমরা স্বৈরাচারকে জুতা নিক্ষেপ করছি। এই সময়ে এসে তাকে জুতা নিক্ষেপ আমাদের ভিতরে সেই চেতনাকে আবার নতুন করে জাগ্রত করবে। এদিকে গণহত্যার দায়ে বিচার দাবি করে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে শেখ হাসিনার কুশপুত্তলিকা পোড়ায় ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় তারা স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে ফাঁসি দেওয়ার দাবি জানান। এই ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে হাসিনার দোসররা এখনো আছে। দিল্লির দাসী হাসিনাকে দেশে ফিরিয়ে এনে হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। তার ফলে মাধ্যমে হাসিনাকে এনে জনসম্মুখে রেখে তার মৃত্যুদণ্ড আমরা কামনা করতেছি। ছাত্রদল নেতারা বলেন, ষড়যন্ত্রে লিপ্ত গণহত্যার দোসরদের প্রতিরোধের বিকল্প নেই। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানকে ধারণ করে সরকারের উদ্দেশ্য কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্সে এই নির্দেশ দিয়েছেন তিনি। এ সময় পুলিশের মধ্যে থাকা অপরাধীদের বিচার নিশ্চিত করার কথাও বলেছেন প্রধান উপদেষ্টা। রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতেও নির্দেশ দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে 4টি বিভাগের 31টি জেলার কর্মকর্তাদের সাথে আলোচনা সভায় যুক্ত হন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কর্মকর্তারা এই সভায় যোগ দেন। জনগণের কাছে সরকারের যা যা দায়িত্ব সেটা পৌঁছে দেওয়া। প্রধান উপদেষ্টা জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য ও কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন। আমরা যে কাজকর্মগুলো করব সেগুলো যাতে মানুষ মনে করে যে হ্যাঁ একটা বড় পরিবর্তন হয়েছে, পরিবর্তনটা যেন চোখের লাগে, এই একটা বিষয়। এটা সার্বিক বিষয়। এটা যে কাজই করি না কেন, যে অভ্যুত্থানের কাঠামোতে আমরা সেই কাজগুলো করি, যে স্পিরিটটাকে যেন আমরা সামনে নিয়ে আসতে পারি।
ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, পুলিশে কর্মরত অনেকে দোষী, আবার অনেকে নির্দোষ। যারা নির্দোষ তাদের নির্বিঘ্নে কাজ করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। যে যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে, কিন্তু যারা নির্দোষ তারা যেন নিশ্চিতভাবে তাদের ভূমিকা পালন করতে পারে এবং মানুষ এটা বুঝতে পারে যে দোষী এবং নির্দোষী দুই ক্যাটাগরির মধ্যে যেন ডিস্টিংশনটা করতে পারে, যেটা আমরা যারা নির্দোষ তারা যেন সবাইকে জানান দিতে পারি যে আমরা এর সঙ্গে জড়িত ছিলাম না। আসন্ন রমজানে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। সবকিছু গুছিয়ে আসেনি সেই জন্য। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষাজীবন শেষ হওয়ার আগেই যদি ছাত্ররা দেশ চালাতে চায় তাহলে হিতে বিপরীত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইটি বিষয়ক সেমিনারে তিনি বলেছেন, আগামীতে ছাত্ররাই দেশ পরিচালনা করবে, তবে সেটা শিক্ষা জীবন শেষে। আরও বললেন, শিক্ষার্থীরা শিক্ষকের কথা না শুনলে শৃঙ্খলা ভেঙে পড়বে। সংস্কার বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেছেন, মানুষের সংস্কার না হলে হাজারো সংস্কার কমিশন করেও লাভ হবে না। সিকিউরিটি ট্যাবু নিয়ে আতঙ্ক প্রকাশ করেন মঈন খান। বলেন, সিকিউরিটি ট্যাবু পৃথিবীকে গ্রাস করছে, যা আতঙ্কের। আমার যদি সেই সততা, ভ্যালুজ, হিউম্যান ভ্যালুজ এবং এথিক্স যদি না থাকে, তাহলে কিন্তু কোনো টেকনোলজি দিয়ে কোনো আপনি যত টেকনোলজি আইটি আনেন আর না আনেন, বাংলাদেশে কিন্তু কোনো তরক্কি হবে না, কোনো উন্নয়ন হবে না। আজকে সংস্কারের কথা আলোচনা হচ্ছে, 15টি বোধহয় সংস্কার কমিশন আছে, 15টি কোনো 1500 সংস্কার কমিশন করেন না। বাংলাদেশের মানুষ যদি আমরা যদি আমার নিজের সংস্কার না করি, 1000 সংস্কার কমিশন করলেও বাংলাদেশে কোনো পরিবর্তন নেই। 5 আগস্টের পর দেশ স্বাধীন ও মুক্ত হয়েছে। আগামীর বাংলাদেশ যুবকদের হাতে নিরাপদ, দিনাজপুরে কথা বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে পথসভায় শফিকুর রহমান আরও বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে, যে রাষ্ট্রে থাকবে না কোনো বৈষম্য, চাঁদাবাজি, দুর্নীতি। মাইনরিটি মেজরিটি নয়, এই দেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। এদিকে বিকেলে ঠাকুরগাঁয়ে কর্মী সভায় যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। গুলশান থানার হত্যা মামলায় জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে সিএমএম আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এদিকে যাত্রাবাড়ি, হাতিরঝিল, মিরপুর, উত্তরা, পশ্চিম থানার একাধিক হত্যা মামলায়ও গ্রেফতার দেখানো হয়েছে সালমান এফ রহমান, জুনাদ আহমেদ পলক, শাহজাহান খান, আতিকুল ইসলাম, ABM ফজলে করিম চৌধুরী, অ্যাডভোকেট মনোয়ার ইসলাম রবিনকে। বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে পাখির ঝাঁকের সাথে সংঘর্ষের কথা কন্ট্রোল টাওয়ারকে জানিয়েছিল দক্ষিণ কোরিয়ায় দুর্ঘটনা কবলিত উড়োজাহাজটির পাইলট। প্রাথমিক তদন্তের পর এমনটি জানিয়েছে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ। আর ক্র্যাশ ল্যান্ডিং করার আগে বিমানটিতে জরুরি অবস্থার ঘোষণাও দেন পাইলটরা। এদিকে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স থেকে তথ্য সংগ্রহ করতে প্রায় 1 মাস সময় লাগবে বলে জানিয়েছে সিওল। রোববার দক্ষিণ কোরিয়ার সময় সকাল 9টার দিকে ব্যর্থ অবতরণের পর রানওয়ের কাছে একটি দেয়ালে আঘাত হানে জেজু এয়ারের একটি ফ্লাইট। মুহূর্তেই অগ্নিগোলকে পরিণত হয় উড়োজাহাজটি। পরপর কয়েকটি বিস্ফোরণে বিধ্বস্ত হয় বিমান, প্রাণ যায় 179 জনের। ভয়াবহ এই দুর্ঘটনা সম্পর্কে এবার জানা গেল নতুন তথ্য। বিধ্বস্ত হওয়ার ঠিক আগ মুহূর্তে পাখির ঝাঁকের সাথে সংঘর্ষের কথা এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে জানিয়েছিল বিমানটির পাইলট। এরপরই উড়োজাহাজটিতে মেইডে ঘোষণা করে পাইলটরা। এর আগে অবশ্য উড়োজাহাজটিকে পাখির ঝাঁকের বিষয়ে সতর্ক করেছিল এয়ারপোর্ট কর্তৃপক্ষ। 8:59 পাখির ঝাঁকের চলাফেরার বিষয়ে পাইলটকে সতর্ক করে কন্ট্রোল টাওয়ার। এরপর মুহূর্তেই ঝাঁকের সাথে সংঘর্ষের কারণে উড়োজাহাজে জরুরি অবস্থা ঘোষণা দেন পাইলট। কর্তৃপক্ষের ধারণা আরেকটু সময় পেলে কমানো যেত ক্ষয়ক্ষতির পরিমাণ, প্রস্তুত রাখা যেত উদ্ধারকারী বাহিনীকে।
এদিকে ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়েছে বিমানের ব্ল্যাক বক্স, ফ্লাইট ডেটা রেকর্ডার সহ ককপিট ভয়েস রেকর্ডার। প্রাথমিকভাবে তা যাচাই করছে তদন্তকারী সংস্থা, যেখান থেকে পুরোপুরি তথ্য উদ্ধার করতে 1 মাসের মতো সময় লেগে যেতে পারে। যৌথভাবে কাজ করবে ওয়াশিংটন, সিওল। বিশেষ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিমানের যে ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে তা বিশ্লেষণের জন্য শিগগিরই পরীক্ষাগারে পাঠানো হবে। দুর্ঘটনা তদন্তে আমাদের সাথে মার্কিন পরিবহন নিরাপত্তা বোর্ডও কাজ করবে। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে ভয়াবহ এই দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটি। অনিক রহমান, যমুনা নিউজ। বাংলাদেশে আর কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। টেকনাফ সীমান্ত এলাকা পরিদর্শনকালে তিনি জানিয়েছেন, এজন্য সীমান্তে নিরাপত্তা ও জনবল বাড়ানো হয়েছে। বাংলাদেশি জেলেদেরকেও নিজ সীমান্ত অতিক্রম না করতে সতর্ক করেন তিনি। সকালে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে টেকনাফে নাফ নদীর সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশে আর কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়ে দেন তিনি। রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে প্রবেশ করতেছে, আপনারা এই দালাল চক্রকে যেইভাবে হোক আপনারা প্রতিহত করতে হবে। পরিস্থিতি যাই হোক না কেন, এই অবৈধভাবে আর কোনো মিয়ানমার নাগরিককে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব যাতে বাংলাদেশে না পড়ে সেজন্য সীমান্তে জনবল ও নিরাপত্তা বৃদ্ধির কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গোয়েন্দা কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে। বিজিবি রাত 24 ঘন্টা সার্বক্ষণিক টহল এবং কোস্টগার্ড, আনসার এবং অন্যান্য পুলিশ তারাও কিন্তু সার্বক্ষণিক টহল জারি রাখছে। মাছ ধরতে গিয়ে ধরে নিয়ে অপ্রীতিকর ঘটনা রোধে জেলেদের সজাগ থাকার আহ্বান জানান উপদেষ্টা। জেলে ভাইদের আমি অনুরোধ করবো, আপনারা জিরো লাইন ক্রস করেন না। যে আপনারা জিরো লাইন ক্রস করে যে সময় পারে বেশি লোভ করতে দেয়া সবার জন্য আপনারা কিন্তু সমস্যা ক্রিয়েট করে ফেলেন। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি মঙ্গলবার প্রাথমিক প্রতিবেদন জমা দেবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানিয়েছেন। আজ বিকেলে মন্ত্রণালয়ে একটি বৈঠক শেষে তিনি বলেছেন, অনেকগুলো সংস্থার তথ্য সমন্বয় করতে সময় লেগে যাচ্ছে। আরও জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে প্রাপ্ত বিভিন্ন আলামত বিদেশের ল্যাবে পাঠানো হবে। গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আব্দুল মান্নান ভূঁইয়া জানিয়েছেন, আগুনে ক্ষতিগ্রস্ত 7 নম্বর ভবনটি ব্যবহার উপযোগী করা সম্ভব। 26 ডিসেম্বর রাত 1:52 সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগে। তাতে 4টি ফ্লোরে থাকা 5টি মন্ত্রণালয়ের দপ্তর ক্ষতিগ্রস্ত হয়। সেই ঘটনায় সরকার উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রাথমিক প্রতিবেদন 30 ডিসেম্বর প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার কথা ছিল। তবে প্রস্তুত না হওয়ায় রিপোর্ট জমা দেওয়া হবে মঙ্গলবার বিকেল 5টার মধ্যে। প্রাথমিকভাবে 30 তারিখ পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল। আজকে ক্যাবিনেট থেকে অনুমতি নিয়েছি যাতে আমাদের কিছু টেস্টিং আজকে রাত্রে হবে। তো এগুলো হলে পরে হয়তো কালকে আবার আমরা বসে আমরা কালকে একটা প্রাথমিক একটা ধারণা করতে পারবো। আমরা আশা করছি ইনশাআল্লাহ। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন থেকে সোমবারও আলামত সংগ্রহ করা হয়। চূড়ান্ত রিপোর্ট দেওয়ার আগে সেগুলো বিদেশের ল্যাবে পরীক্ষার কথা জানান কমিটির প্রধান। কিছু জিনিস আমাদেরকে ল্যাবরেটরি থেকে টেস্ট করা হচ্ছে, কিছু টেস্ট করা হয়েছে, আবার আজকেও কিছু আলামত নেওয়া হচ্ছে, সেগুলো টেস্ট করা হয়েছে। আমরা পাঠাচ্ছি, তো আগেই সিদ্ধান্ত নিয়েছি আমরা সব পাঠাবো। উইল গো টু দি অল লেন্থস, কারণ ওই জন্যই ওইটা বিদেশে যেখানে এটা সুবিধা আছে সেখানে পাঠাবো। এদিকে সচিবালয়ে 7 নম্বর ভবনটিতে তালা লাগিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রকৌশলীরা বলছেন, মেরামত করে ভবনটি ব্যবহার উপযোগী করা যাবে। কোনো হ্যান্ডওভার করে নাই, আপনারা কি ভবনের দায়িত্ব নিয়েছেন? না, এখনো তো না, পুলিশের কাছে এটা কর্তৃপক্ষ ডিসিশন দিল। তবে দেখে যেটা মনে হয় এটা রিপেয়ার করা সম্ভব। আমরা নিজেরাও যত দূর খোঁজখবর নিচ্ছি, জিজ্ঞাসা করছি কেয়ারটেকার বা এভরিথিং, মোটামুটি আমাদের গণপূর্ত বিভাগের মোটামুটি কোনো ধরনের ছিল না। এদিকে 4 দিন পর সচিবালয়ে সংবাদ সংগ্রহের কাজে প্রবেশ করতে দেওয়া হয় গণমাধ্যম কর্মীদের। তবে সচিবালয়ের ভেতরে সীমিত সংখ্যক গাড়ি প্রবেশ করতে দেওয়া হয়েছে। সব ধরনের অস্থায়ী কার্ড বাতিল করায় সচিবালয় ছিল ফাঁকা, ছিল না প্রাণচাঞ্চল্য। যারা এসেছেন করেছেন জরুরি কাজ। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।
আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়ে কাল থেকে কাজে যোগ দেওয়ার কথা জানিয়েছেন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা। দুপুরে বিএসএমএমইউতে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয় এবং তারা জানিয়েছেন জানুয়ারি থেকে 30,000, জুলাই থেকে 35,000 টাকার প্রস্তাব তারা মেনে নিয়েছেন। যদি জুলাইয়ের 35,000 বেতন মানা না হয় তখন আবারও রাস্তায় নামার হুঁশিয়ারি দেন। ট্রেনি চিকিৎসকদের অভিযোগ, আন্দোলনকারীদের দোষর ট্যাগ দেওয়া হচ্ছে। জাতীয় নাগরিক কমিটি যে বিবৃতি দিয়েছে তা প্রত্যাহারের দাবিও জানায় ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস নামের সংগঠনটি। জুলাই থেকে 35,000 টাকা এবং জানুয়ারি থেকে 30,000 টাকা, এইটা মানছি। আগামীকাল 8টা থেকে আমরা কাজে ফিরব। তবে কোনো কারণে যদি এই 35,000 টাকা যেটা জুলাই থেকে বাস্তবায়ন হচ্ছে সেটা যদি বাস্তবায়ন করা না হয় তাহলে আমরা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং চিকিৎসকরা আবারও রাস্তায় নামতে বাধ্য হব। পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবায় নিয়োজিত প্রায় 3,700 জন পেইড পিয়ার ভলান্টিয়ার চাকুরি পুনর্বহাল এবং স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে 4 দফা দাবিতে মানববন্ধন করে এই সংগঠনটি। গর্ভকালীন সেবা, ভিটামিন A+ ক্যাম্পেইন, কোভিড-19 ভ্যাকসিনেশনে সহযোগিতা সহ 8 বছরের কাজের কথা তুলে ধরে চাকরি পুনর্বহালের দাবি জানান তারা। আর ভাতা বিলুপ্ত করে বেতন ও উৎসব ভাতা প্রদান, মাতৃত্বকালীন ছুটির দাবিও জানানো হয়। মানববন্ধন থেকে 4 দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিও প্রদান করা হয়। মানিকগঞ্জে আলাদা স্থান থেকে অজ্ঞাত 2 ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে শহরের বাসস্ট্যান্ড ও পুলিশ ক্যাম্প এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বাসস্ট্যান্ড এলাকায় একটি পিঠা বিক্রির খোলা দোকানে আনুমানিক 50 বছরের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া পুলিশ ক্যাম্প এলাকায় ভাড়া বাসা থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী জানায়, গত 22 ডিসেম্বর ওই যুবক সহ 3 জন ঘরটি ভাড়া নিয়েছিলেন। পরদিন থেকে রুমে তালা ঝুলছিল। পরে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। পুলিশকে খবর দেয়া হয় পরে। এর আগে বিপিএল এর টিকিট সংগ্রহ নিয়ে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। টিকিট প্রত্যাশীরা টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন। সকাল থেকেই বুথগুলোর সামনে জড়ো হতে থাকেন তারা। পরে টিকিট সোল্ড আউটের ঘোষণা এলে ক্ষিপ্ত হয়ে উপস্থিত দর্শকরা রাস্তা বন্ধ করে তারা ক্ষোভ প্রকাশ করেন। এক পর্যায়ে বিসিবির মূল ফটক ভেঙে ফেলেন। মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল-এর উদ্বোধনী ম্যাচের প্রায় 1.5 ঘন্টা আগের চিত্র এটি। টিকিট না পেয়ে স্টেডিয়ামের 2 নং গেট ভেঙে ফেলে বিক্ষুব্ধ সমর্থকরা। কেউ রাত থেকে দাঁড়িয়ে, কেউ ভোর থেকে। কাউন্টার বন্ধ, নির্ধারিত ব্যাংকের শাখায়ও নেই টিকিট। এর মাঝে অনলাইনে টাকা কাটলেও অনেকেই পাননি কাঙ্ক্ষিত টিকিট। তার উপর বরাবরের মতোই কালোবাজারিদের দৌরাত্ম্য। সব মিলে সোমবার সকাল থেকেই সরগরম মিরপুর স্টেডিয়াম প্রাঙ্গণ। গতকালকে সারাদিন এখানে ছিলাম, কোনো টিকিট আমরা পাই নাই। এখন সকাল থেকে এখানে আসে টিকিট দিচ্ছে না। তারপরে অনলাইনে কিছু টিকিট দিচ্ছে, আমাদের ফ্রেন্ডসরা অনলাইনে কিনছে। তারা বলতেছে ব্যাংকে যাইতে টিকিট দিবে, ব্যাংক এলার বলতেছে আমাদেরকে টিকিট দেওয়ার জন্য না করে দিছে। অনেকে অনলাইনে টিকিট কিনছে কিন্তু টিকিট আসলে কেউ পায় নাই। ভাই আমরা যেমন লাগে এই টিকিটটা কালকে 200 টাকা ছিল, 230 টাকা, আজকে 570 টাকা করছে। अवेलेबल টিকিটটা পাওয়া যেত, কাউন্টারে গেটে পাওয়া যেত। এই বছর এই ক্রাইসিসটা আমরা বুঝতে পারতেছি না কেন। অনলাইনে যখন হচ্ছে আমরা ঢোকার ক্ষেত্রে টিকিটটা যখন আমরা দেই তখন সাথে সাথে রিজেক্ট হয়ে আসে, কিন্তু টাকা ঠিকই কেটে নেয়, কিন্তু টিকিট পাওয়া যাইতেছে না। অনলাইনে চেষ্টা করতে থাকছি, রাত 1টার সময় কাউন্টারে আসছি, ইনডোরে গেছি, ওই জায়গা থেকে মধ্যবিত্ত হয়েছে আপনার ব্যাংকে গেছি, এই জায়গায় আসছি, কোনো জায়গায় পাই নাই। বিসিবিকে ভুয়া ভুয়া স্লোগানে ক্ষোভ ঝাড়তে থাকে ক্ষুব্ধ জনতা। এরপর প্রধান ফটকে এসে আটকে দেন রাস্তা। গাড়ি আটকে সৃষ্টি হয় জ্যামের। বিপাকে পড়ে ক্রিকেটারদের বহনকারী টিম বাসও। পরে 4 নং গেট দিয়ে প্রবেশ করানো হয় টিম বাস। উত্তেজিত সমর্থকরা গেট ভেঙে প্রবেশের চেষ্টা করলে লাঠিচার্জ করে পুলিশ ও বিসিবির নিরাপত্তা কর্মীরা। পরিস্থিতি শান্ত করতে মোতায়েন করা হয় কয়েক প্লাটুন সেনাবাহিনী। নিরাপত্তা জোরদার করতে যোগ দেয় র্যাব সদস্যরাও। বিপিএল-এর একদিন আগে বিসিবির টিকিট নিয়ে সিদ্ধান্ত গ্রহণে অব্যবস্থাপনাটা স্পষ্ট, যার কারণে ঘটেছে এমন এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেই দায় কি এড়াতে পারে ক্রিকেট বোর্ড? আপাতত সমর্থকদের প্রত্যাশা এটাই, আগামীকাল থেকে অর্থাৎ বিপিএল-এর পরবর্তী দিনগুলো থেকে ফিরবে শৃঙ্খলা, ঠিকভাবে টিকিট পাবে সমর্থকরা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা।
দেশ এখন স্বৈরাচার মুক্ত, সামনে আরেকটি বড় যুদ্ধ রয়েছে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। নীলফামারীতে 2014 সালে ক্রসফায়ারে নিহত দলের এক নেতার পরিবারকে বাড়ি উপহার দেওয়ার অনুষ্ঠানে ভার্চুয়ালি কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নীলফামারীতে 2014 সালে র্যাবের ক্রসফায়ারে নিহত বিএনপি নেতা গোলাম রব্বানীর পরিবারকে নতুন বাড়ি উপহার দিচ্ছে আমরা বিএনপি পরিবার। অনুষ্ঠানে সমবেত হয়েছেন বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গোলাম রব্বানীর স্ত্রীর হাতে নতুন বাড়ির চাবি হস্তান্তর করা হয় এবং 2014 সালে র্যাবের ক্রসফায়ারে নিহত হন লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী। স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, এখন সামনে হচ্ছে দেশ গড়ার সময় এবং এই দেশকে যদি গড়তে হয় দলমত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা যদি দৃঢ়ভাবে প্রতিজ্ঞ থাকতে পারি, তাহলেই এই দেশকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো। আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘিরে 1.5 থেকে 2.5 লাখ মানুষ জমায়েতের পরিকল্পনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং নিরাপত্তা নিশ্চিতে থাকবে অন্তত 500 পুলিশ সদস্য। বিকেলে ডিএমপি হেডকোয়ার্টারে পুলিশ কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে কথা জানিয়েছেন কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি বলেছেন, আগামীকাল থেকে নতুন স্বপ্ন দেখবে বাংলাদেশ। আগামীর বাংলাদেশে যে সরকারই আসবে এই ঘোষণাপত্র সীমারেখা হয়ে কাজ করবে বলে মন্তব্য করেন তিনি। হান্নান মাসুদ আরও বলেছেন, এর মধ্য দিয়েই অবসান হবে বস্তা পচা রাজনীতির। জনগণের আকাঙ্ক্ষা পূরণে সকল রাজনৈতিক দল নতুন এই ঘোষণাপত্রকে স্বাগত জানাবে বলে আশা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আমরা আশা করছি 1.5 থেকে 2.5 লাখ মানুষ কালকে শহীদ মিনারে জড়ো হবে। এই ব্যাপারটা হচ্ছে 3রা আগস্টের মতো এক দফার এক্সটেন্ডেড ভার্সন আগামীকালকে হতে যাচ্ছে। আমরা মানুষের অধিকার হরণের সীমা যেন কেউ অতিক্রম করতে না পারে, সেটা ভবিষ্যতে যে সরকারি ক্ষমতায় আসুক তাদের জন্য 24-এর গণঅভ্যুত্থানের শক্তির পক্ষ থেকে একটি সীমারেখা আমরা টানতে চাচ্ছি। বস্তা পচা রাজনীতির অবসান ঘটিয়ে আগামীর 1 জানুয়ারি থেকে নতুন রাজনীতির উদ্ভব হবে এবং সেই রাজনীতিটা কিসের উপর ভিত্তি করে হবে সেটা আমরা কালকে ডকুমেন্ট আকারে উপস্থাপন করতে চাচ্ছি। শিক্ষার্থীকে মারপিটের ঘটনায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুয়েটের সামনে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকালে এই সড়কটিতে অবস্থান নিয়েই বিক্ষোভ শুরু করেন তারা। 5 দফা দাবি জানিয়ে বলেন, গত 16 ডিসেম্বর রাতে নগরীর ভদ্রা জামালপুর এলাকায় এক ব্যবসায়ী সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন রুয়েটের এক শিক্ষার্থী। ওই ঘটনার বিষয়ে জানতে গেলে দফায় দফায় হামলার শিকার হন রুয়েটের শিক্ষক শিক্ষার্থীরা। এ বিষয়ে থানায় মামলা করা হলে দুজনকেই গ্রেফতার করে পুলিশ। তবে পুলিশের দুর্বল প্রতিবেদনের জন্য আসামিরা আদালত থেকে জামিন পেয়েছে বলে অভিযোগ করেন ছাত্রছাত্রীরা। জড়িতরা ছাড় পাবে না, আর পুলিশি টহল বাড়ানোর আশ্বাসে প্রায় 4.5 ঘন্টা পর মহাসড়ক ছাড়েন শিক্ষার্থীরা। আমাদের প্রথম দাবিটা ছিল যে আমাদের 16 ডিসেম্বর যেই ঘটনা ঘটছে সেই ঘটনার প্রত্যেকটি আসামিকে শাস্তির আওতায় আসতে হবে। স্থানীয় দোকানদারদের সাথে একটি বাকবিতণ্ডার প্রেক্ষিতে তাদের সাথে এক পর্যায়ে তারা আমাদেরকে দফায় দফায় হামলা করে এবং পরবর্তীতে পুলিশের সামনেও আমাদেরকে হত্যার উদ্দেশ্যে আমাদের শিক্ষার্থীদেরকে হামলা করে। এটা প্রায় 10 দিন আগের ঘটনা, এখনো প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তো আমরা যদি কিছু না করি বা কোনো আন্দোলন না করি তাহলে আসলে প্রশাসন এইদিকে কোনো ভ্রুক্ষেপ করছে না। সিএনজি রিফুয়েলিং স্টেশন অপারেটর ইন্ট্রাকো জানিয়েছে, তিতাস গ্যাসের আওতাধীন অনেক এলাকায় গ্যাসের চাপ কিছুটা বৃদ্ধি এবং কিছু কারখানা বন্ধ হওয়ায় শিল্পে নন পাইপে সিএনজি চাহিদা কমেছে। আর এই অবস্থায় তারা ভোলার গ্যাস নিকটবর্তী জাতীয় গ্রিডে যে কোনো পয়েন্টে সরবরাহ করতে প্রস্তুত আছে। সকালে বাড়িধারা একটি হোটেলে সিলিন্ডারে ভরে ভোলার গ্যাস বিতরণ নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি। ইন্ট্রাকোর পক্ষ থেকে বলা হচ্ছে, ভোলা থেকে সিএনজি আকারে ঢাকা ও আশপাশের এলাকার বিভিন্ন শিল্প কারখানায় গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছে তারা এবং সরকারি সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের সাথে চুক্তি অনুযায়ী প্রতিদিন 5 মিলিয়ন ঘনফুট গ্যাস কম্প্রেশন করেই সরবরাহ করা হয়। আর চুক্তির দ্বিতীয় পর্যায়ে প্রতিদিন 20 মিলিয়ন ঘনফুট গ্যাস কম্প্রেশন এবং সরবরাহ করতে ইন্ট্রাকো তাদের অবকাঠামো সক্ষমতা বৃদ্ধি করছে। এবছর অনিরাপদ কর্মক্ষেত্রের কারণে বিভিন্ন সেক্টরে নিহত ও আহতের হার গত বছরের তুলনায় যথাক্রমে 36.8 এবং 56.6% কমেছে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি হলে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ওশি ফাউন্ডেশন।
এই ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডক্টর এস.এম. মোর্শেদ জানিয়েছেন 15টি সংবাদপত্র ও ওশি ফাউন্ডেশনের উদ্যোগে মাঠ পর্যায় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই দুর্ঘটনা বিষয়ক প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে বলা হয় 2024 সালে প্রাতিষ্ঠানিক কর্মক্ষেত্রে নিহত শ্রমিকের সংখ্যা 113 জন, আহত 75 জন। অপ্রাতিষ্ঠানিক খাতে নিহত শ্রমিকের সংখ্যা 792 আর আহত 143 জন। দেশের মাটি থেকে ফ্যাসিবাদের শেষ শিকড়টা উপড়ে ফেলতে সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনটিএম। চট্টগ্রামের সিএমইউজে মিলনায়তনে কর্মী সভায় দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ আরও বলেছেন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আওয়ামী লীগের দোসররা ছাড়া পুরো বাংলাদেশের সবাই ঐক্যবদ্ধ। এবং চট্টগ্রাম অঞ্চল নিয়ে ভারতীয় মিডিয়া দেশটির কিছু রাজনৈতিক নেতার আগ্রাসী মন্তব্যেরও প্রতিবাদ জানিয়েছেন তিনি। সভায় এনডিএম এর কেন্দ্রীয় এবং চট্টগ্রামের নেতারাও উপস্থিত ছিলেন। গাজার কামাল আদ-দুয়ান হাসপাতালের পর আরও 2টি হাসপাতালে তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। উপত্যকা জুড়ে হামলায় গত 24 ঘণ্টায় কমপক্ষে 30 জনের মৃত্যু হয়েছে। উত্তরাঞ্চলের আল ওয়াফা হাসপাতালে ব্যাপক বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী, 7 জনের প্রাণ যায়। অভিযান চালিয়েছে বেইত হানুন নুসৈরাত শরণার্থী শিবিরেও। এই ক্যাম্প দুটিতে গোলার আঘাতে হতাহতের শিকার হয়েছে অনেক ফিলিস্তিনি এবং নির্বিচারে অভিযান চালিয়েছে গাজার দক্ষিণাঞ্চলেও। মারাত্মক ক্ষতিগ্রস্ত আল আহলি হাসপাতাল। জেবালিয়া ও বেইত লাহিয়ায় 14 হামাস যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এদিকে কামাল আদ-দুয়ান হাসপাতালে হামাসের ঘাঁটি ছিল দাবি করে অস্ত্র উদ্ধারের একটি ভিডিও প্রকাশ করেছে তেল আবিব। যুদ্ধবিরতির শর্ত ভেঙে আবারও লেবাননে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার দক্ষিণ লেবাননে মেইজ আল জাবাল এলাকায় 2 দফায় বোমা হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে করে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তেল আবিবের দাবি, হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করেই চালানো হয়েছে এই হামলা। 1 মাসেরও বেশি সময় ধরে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলছে। চুক্তি অনুযায়ী ইসরায়েলে হিজবুল্লাহর হামলা বন্ধ হলে লেবাননে আর অভিযান চালানোর কথা ছিল না আইডিএফের। হিজবুল্লাহ থামলেও ইহুদি বাহিনী থামেনি। শর্ত মেনে প্রায়ই দক্ষিণ লেবাননে হামলা চালায় তেল আবিব। বাংলাদেশে ধর্মীয় কারণে সংখ্যালঘুদের উপরে কোনো হামলার ঘটনা ঘটেনি বলেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। দুপুরে পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন শেষে প্রশিক্ষণরত ইমাম এবং মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় করেন ধর্ম উপদেষ্টা। বলেছেন, বহির্বিশ্ব বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে, তবে দেশে সংখ্যালঘুদের উপর হামলার কোনোটি ধর্মীয় উগ্রবাদী নয়, রাজনৈতিক কারণে ঘটেছে। আর নির্যাতনের ঘটনায় 93টি মামলায় 72 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন খালিদ হোসেন। হিন্দু বাড়িতে, বৌদ্ধের বাড়িতে, খ্রিস্টানের বাড়িতে, নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর উপাসনালয়ের বাড়িতে যে ছোটোখাটো ঘটনাগুলো ঘটেছে, নট এ রিলিজিয়াস রিজন, একটা অবভিয়াসলি পলিটিক্যাল মোটিভেশন। 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে বাগুয়ান ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের রাউজানে লাম্বুরহাট সুইচগেট মাঠে। জনসভায় দলের নেতারা তারেক রহমানের নির্দেশনায় রাষ্ট্র কাঠামো মেরামতের উপস্থাপিত 31 দফার গুরুত্ব তুলে ধরার আহ্বান জানান। অবিলম্বে আগামী নির্বাচনে রোডম্যাপ ঘোষণার জন্য সরকারের প্রতি তারা আহ্বান জানান। এই জনসভায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সহ দল ও অঙ্গ সংগঠনের আরও অনেকেই বক্তব্য রাখেন। প্রখ্যাত আলেম কাজী নুরুল ইসলাম হাশেমি স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। এই সভায় বক্তারা তার জীবন ও কর্ম তুলে ধরেন। মানবিক সমাজ বিনির্মাণে এবং জনকল্যাণে তার ভূমিকা অপরিসীম বলেও মন্তব্য করেন আলোচকরা। ইসলামিক ছাত্র সেনা চট্টগ্রাম উত্তর জেলা আয়োজিত এই সভায় গোলামুর রহমান আশরাফ, এনামুল হক সিদ্দিকী সহ অনেকেই উপস্থিত ছিলেন। খাগড়াছড়িতে নারী সহায়তায় আইসিটি সেবা প্রদানকারী কোর্সের প্রশিক্ষণার্থীদের ল্যাপটপ বিতরণ করা হয়েছে। দুপুরে সদর উপজেলা মিলনায়তনে আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে 80 জন নারীকে 132 দিন প্রশিক্ষণ দেওয়া হয়। নারীদের ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষ করে গড়ে তুলতে এবং উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে এই উদ্যোগ নেয় আইসিটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। প্রশিক্ষণ শেষে 80 জন প্রশিক্ষণপ্রাপ্ত ও উইমেন কল সেন্টারের 25 জনের মাঝে মোট 105টি ল্যাপটপ বিতরণ করা হয়।
বক্সিং ডে টেস্টে মেলবোর্নে চতুর্থ টেস্টে ভারতকে 184 রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। 340 রানের টার্গেটে খেলতে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র 155 রানে গুটিয়ে যায় ভারত। এই জয়ে সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে গেল অজিরা। 9 উইকেটে 228 রান নিয়ে পঞ্চম দিনে খেলা শুরু করেন অজিরা। স্কোরবোর্ডে 6 রান যোগ করে শেষ উইকেটটি হারায় তারা। মার্নাস লেবুশনের ব্যাট থেকে আসে সর্বোচ্চ 70 রানের ইনিংস, আর জসপ্রীত বুমরা নেন 5 উইকেট। জবাবে ব্যাট করতে নেমে 33 রানে 3 উইকেট হারিয়েই ধাক্কা খায় ভারত। বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকতের নেয়া আউটের সিদ্ধান্তে তোলপাড় ভারতীয় গণমাধ্যম। প্রযুক্তিকে তোয়াক্কা না করে চোখের দেখা সিদ্ধান্তে ইয়াশাসভি জয়সওয়ালকে আউট করে দেন তিনি এবং এর ফলে মাঠে ক্ষোভ ঝাড়েন এই ভারতীয় ওপেনার। তবে শরফুদ্দৌলা নেয়া সাহসী সিদ্ধান্তে পূর্ণ সমর্থন দিয়েছেন রবি শাস্ত্রী, মাঠে থাকা ধারাভাষ্যকার হর্ষা ভোগলে এবং মার্ক নিকোলাস। পাশাপাশি তাকে সাধুবাদ জানিয়েছেন সাবেক অজি তারকা রিকি পন্টিং এবং বাংলাদেশের শাহরিয়ার নাফিস। টানা সমালোচনা ও বিতর্ক নিয়েই শেষ হলো বক্সিং ডে টেস্ট, কিন্তু শেষ দিনে এসে এই বিতর্কের আগুনে যেন ঘি ঢেলে দিল বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকতের নেয়া সিদ্ধান্ত। জানিয়ে তোলপাড় ভারতীয় গণমাধ্যমে, পজিটিভ আর নেগেটিভ স্ট্যাটাসের ঝড়ে মুখরিত নেট দুনিয়া। ঘটনার সূত্রপাত মেলবোর্ন টেস্টের পঞ্চম দিনের 71তম ওভারে। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার 4 উইকেট আর ভারতের প্রয়োজন 200 রান। জয় না পেলেও অন্তত ড্র করেই মাঠ ছাড়তে চেয়েছিলেন ইয়াশাসভি জয়সওয়াল, কিন্তু বিপত্তি বাঁধে প্যাট কামিন্সের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে বল গিয়ে পড়ে অ্যালেক্স ক্যারির কাছে, কিন্তু মাঠে থাকা আম্পায়ার দেন নট আউটের সিদ্ধান্ত। তখনই রিভিউর আবেদন করেন কামিন্স। এই ম্যাচের ভাগ্য এখন টিভি আম্পায়ার অর্থাৎ বাংলাদেশের শরফুদ্দৌলা সৈকতের কাছে। রিভিউ রিপ্লেতে দেখা যায় বল ব্যাট ও গ্লাভস ছুঁয়েছে। বলের গতিপথ পরিবর্তন স্পষ্ট করেই দেখেছেন এই আম্পায়ার। তবে আরও নিশ্চিত হওয়ার জন্য স্নিকোর সাহায্য চান তিনি, কিন্তু বল ব্যাটে লাগার ফলে স্নিকোতে যে লাইনগুলো বড় হয়ে ওঠে তা দেখা যায়নি। তারপরও প্রযুক্তি না, নিজের চোখের দেখা সিদ্ধান্তেই অটল ছিলেন সৈকত, জানান এটা আউট। তখনই মাঠে ক্ষোভ ঝাড়েন জয়সওয়াল। কিন্তু এমন বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে আম্পায়ারিং এর আইনে কি বলা হয়েছে? আদৌ কি প্রযুক্তিকে এড়িয়ে চোখের দেখা সিদ্ধান্তে আউট দিতে পারেন কোনো আম্পায়ার? জানালেন সাবেক অস্ট্রেলিয়ান আম্পায়ার সাইমন টফেল। শেষ পর্যন্ত থার্ড আম্পায়ার সঠিক সিদ্ধান্তই দিয়েছেন। যখন একজন আম্পায়ার স্পষ্টভাবে ব্যাটের স্পর্শে বলের দিক পরিবর্তন দেখতে পাবেন, তখন আর বেশি কিছু পরখ করার দরকার নেই। অন্যান্য প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে কেবল সিদ্ধান্ত প্রমাণের জন্য। এদিকে শরফুদ্দৌলার সাহসী সিদ্ধান্তে একমত পোষণ করলেও ম্যাচ হারের চাপা কষ্ট মনের ভেতরেই রেখেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। স্নিকোতে স্পাইক দেখা যায়নি, তবে খালি চোখেই বলের গতিপথ পরিবর্তন দেখা গেছে। তবে দুঃখের বিষয় এটাই, অধিকাংশ সময় আমাদের সঙ্গেই ভুল সিদ্ধান্ত দেয়া হয়। এমন সিদ্ধান্তে মোটেও খুশি হতে পারেননি সুনীল গাভাস্কার। তবে অন্য ধারাভাষ্যকারদের অবশ্য পাশে পেয়েছেন শরফুদ্দৌলা। রবি শাস্ত্রী, হর্ষা ভোগলে ও মার্ক নিকোলাসরা বলেন সাহসী ও ন্যায্য সিদ্ধান্তই নিয়েছেন বাংলাদেশি এই আম্পায়ার, যার সাথে একমত পোষণ করেছেন সাবেক অজি তারকা রিকি পন্টিং। সানজানা আইভি, যমুনা স্পোর্টস।